আগামী 17 আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন সচল করে কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। এই সরকার জনগণের কল্যাণমূলক কাজ, সোশ্যাল সেফটি, শিক্ষা, স্বাস্থ্য এই জায়গায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার, আরো চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। পদ্মা সেতুর অর্জনে এ পর্যন্ত 3400 কোটি টাকার অধিক টোল আদায় ও হালনাগাদ কিস্তি পরিশোধ করা হয়েছে। মিডিয়ার সাথে একটা সুসম্পর্ক মানে বলা হয় সরকারের সাথে মিডিয়ার একটা প্রবণতা থাকাই উচিত যে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট তারা থাকবেন, আমরা সেটাও চাই, কিন্তু সেটা যাতে বারবার বলছি, ইনফ্যাক্ট আমরা এই চ্যালেঞ্জটার মধ্যে ঢুকে গেছি, সেটা যাতে সঠিক তথ্য উপাত্তের উপরে ভিত্তি করে হয়। মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ফাইট করার ক্ষেত্রে আমরা অন্তত মেইন স্ট্রিম মিডিয়া যারা আছেন তাদের সাহায্য আমরা চাই, আমরা আপনাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করি। মানে এই আলাপটা গ্লোবালি আছে, যখন আমরা প্রত্যেকে এক একজন সাংবাদিক হয়ে উঠেছি, আমাদেরকে এখন একটা টার্ম ব্যবহার করে সিটিজেন জার্নালিজম। আমাদের হাতে একটা মোবাইল ফোন আছে, ক্যামেরা আছে, আমরা চাইলে আমাদের নিজের সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু দিতে পারি। সো সেখানের জায়গায় একটা প্রবলেম হচ্ছে ভ্যালিডেট করার কেউ নেই, ওখানে কোনো এডিটোরিয়াল নেই। তো আমরা আশা করি আমাদের যারা মেইন স্ট্রিম মিডিয়া আছেন, যাদের সম্পাদকীয় বিভাগ আছে, তারা এই ক্ষেত্রে রোল প্লে করবেন। আমরা আপনাদের সাথে একসাথে কাজ করতে চাই। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে আগামী 17 আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন সচল করে কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। আমরা এই অভিযোগের কথা জানি, এটা বাংলাদেশের লং স্ট্যান্ডিং সমস্যা যে আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে একটু প্রত্যন্ত এলাকাতে যেসব ক্ষেত্রে চিকিৎসকদের পদায়ন করা হয়েছে বা অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তার পদায়ন হয়েছে, অভিযোগ আছে যে তাদের অনেকেই সঠিক তাদের চাকরির সূচি বা সময় মেনটেইন করেন না, অনেক বড় অংশ করেন। আমরা কিন্তু অনেকে খুব ঢালাও অভিযোগ করে ফেলি। মানে আমি নিচে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, ওই হসপিটালে কাজ করেছি, সো আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি, অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যেও আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার সহ অন্য স্বাস্থ্যকর্মীরা কাজ করার চেষ্টা করেন। কিন্তু হ্যাঁ, এর মধ্যে যে কোনো সমস্যা নেই, কারো গাফিলতি নেই তা না, এই সরকার সেটা নিশ্চিত করতে চায়। এবং আপনারা খেয়াল করেছেন আমাদের সরকার, এই সরকার আসলে জনগণের কল্যাণমূলক কাজ, সোশ্যাল সেফটি, শিক্ষা, স্বাস্থ্য এই জায়গায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিটি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকদের প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযোগও আসলে আমাদের হসপিটালগুলোর ক্ষেত্রে আছে। সেটা যে সবসময় অবহেলাজনিত কারণে তা না, অবহেলা আছে, একই সাথে লোকবলের অপ্রতুলতা আছে। তো তারপরও এগুলোকে পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার, আরো চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ নতুন করে পুনর্গঠন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় দেশে জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রথমবারের মতো দেশের প্রায় 10,13,000 খাদ্য ব্যবসায়ীর তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডেটাবেস সফটওয়্যার সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এই তথ্য ভান্ডার ব্যবহার করে খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য তৈরি ও সরবরাহের উপর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং নিয়মিত মনিটরিং করা সম্ভব হবে। এটা খুবই আলোচিত বিষয় ইদানিং সময়ে। আমরা অনেকগুলো একটা টার্ম ব্যবহার করি, লাইফস্টাইল ডিজিজ। আমরা কিভাবে জীবনযাপন করি সেটার উপরে আমাদের অনেক রোগ নির্ভর করে। আমরা ফিজিক্যাল মুভমেন্ট করি কিনা, আমরা কি খাই। আর এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি উল্লেখ করা আছে, আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা খাদ্যে ভেজাল বা অনিরাপদ খাদ্যের কথা বলি। ভেজাল সবসময় যে অনিরাপদ হবে তা না, দুধে পানি মেশালে সবসময় অনিরাপদ হয় না, কিন্তু এটা ফ্যাক্ট আমাদের চাষের পর্যায়ে বা সংরক্ষণের পর্যায়ে এমন কিছু রাসায়নিক হয়তো ব্যবহার করা হয় যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দুটো কম্পোনেন্ট আছে। এখানে আমরা কিন্তু সচেতনতা তৈরির কথা বলছি, মানে যারা খাদ্য ব্যবসায়ী, যারা কৃষক আছেন, তাদের অনেকে কিন্তু সচেতন নন। তারা অনেকে জানেন না যে তারা যেটা ব্যবহার করছে সেটা ইম্প্যাক্ট কি, আবার কেউ কেউ জেনে শুনে করছে। তো এই দুটো কাজই আসলে একসাথে করতে হবে। আমরা এর সাথে জড়িতদের সচেতন করে তুলতে চাই এবং প্রয়োজনে আইন ব্যবহার করতে চাই। খাদ্য মজুদের কথা বলছিলাম যে আমরা এটা বাড়ছে, আমাদের নিরাপদ মজুদ 13 লাখ মেট্রিক টনের একটু বেশি। সেটা প্রতি সপ্তাহে, আমার মনে আছে 2 সপ্তাহ আগে বলছিলাম 7 লাখ মেট্রিক টনের মতো বেশি আছে, এখন 8 লাখ, এখন 9,02,815 মেট্রিক টন বেশি আছে নিরাপদ মজুদের তুলনায়। এই কথাটা একটু মনে রাখতে হবে। এই বার্তা যারা খাদ্য ব্যবসায়ী আছেন, চাল ব্যবসায়ী আছেন, তাদের কাছে এবং একই সাথে জনগণের কাছেও, যে জনগণ নানা রকম খাদ্য সহায়তামূলক কর্মসূচি নিয়ে জনগণের পাশে সরকার থাকতে চায়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও সংশ্লিষ্ট সুবিধা সংক্রান্ত দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। এর ফলে কি হবে? প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে এবং প্রধান শিক্ষক পদে বদলি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে। প্রায় 32,500 জন সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন এবং পদোন্নতির ফলে শূন্য পদে নতুন নিয়োগ দেওয়া যাবে। মানে আমরা প্রাথমিক শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া উচিত, এটা আমরা যারা বেসিক টুকু জানি আমরা তারা বুঝি। শিশুদেরকে ওই পর্যায়ে থেকে যথেষ্ট যোগ্য করে না তোলা গেলে ভবিষ্যতে আসলে ওই ভিতটা তৈরি করা না গেলে হবে না। এবং সেখানকার চাকরিগুলো যাতে আকর্ষণীয় থাকে, মানে আমাদের এই সমাজে এই প্রবণতা আছে যে এখানে অনেকেই চাকরি করতে চান না, এই যে পদোন্নতির একটা সংকট আছে। আমরা যখন কোথাও কাজ করতে যাই, আমি পরবর্তীতে কোথায় যাব, কোন ধাপে যেতে পারি, এগুলো আমরা দেখি। সো এই জটিলতা অবসান হয়েছে, নতুন কর্মসংস্থান যেমন তৈরি হবে, নতুন পদমর্যাদা তৈরি হবে। এটা আশা করি যে এই চাকরিগুলোকে আরো আকর্ষণীয় করবে এবং আমাদের প্রতিভাবান মানুষজন এই চাকরি করতে আসবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিল্পী শবনম মুস্তারিকে শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে 5 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। নজরুল বৎসর উদ্বোধন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 2026-27 লোগো এবং স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন। এখানে কি হয়েছে আমরা একটু জানাই, আপনাদেরকে একটু জানিয়ে রাখি বেসিক। আমরা আগেও একদিন বলেছি, প্রাথমিকভাবে আমরা সবগুলো জেলায় এবং 74টা উপজেলায় যেগুলো তুলনামূলক একটু দূরবর্তী, একটু প্রান্তিক, সেগুলোতে নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু হবে। এর বাইরে যে বর্ষ বলছি আমরা, আগামী বছরের নজরুলের জন্মদিন 25 মের আগ পর্যন্ত নানা রকম কর্মসূচি হবে। এর মধ্যে সঙ্গীত, এর মধ্যে নাটক, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কম্পিটিশন নজরুলকে কেন্দ্র করে। আমরা এই কথাটা সেদিন ওই অনুষ্ঠানের বক্তৃতায় আমি বলেছিলাম, সেটা আবার একটু বলতে চাই। সেটা হচ্ছে নজরুল উদার গণতান্ত্রিক মধ্যপন্থী যে রাজনীতির কথা আমরা বলি, আমরা নজরুলের তার রচনা, তার সৃষ্টিশীলতার সাথে সেটার মিল খুঁজে পাই। একজন মানবিক মানুষ, একজন মধ্যপন্থী মানুষ, যিনি সব মানুষকে অ্যাকোমোডেট করা, অন্তর্ভুক্তিমূলক সব মানুষকে একত্র করে যে তার যে সাহিত্য আছে সেটা আমরা যে দল এখন ক্ষমতায় আছে, রাষ্ট্রের দায়িত্বে আছে, তারা এটা ফিল করে যে এটা নজরুলের রচনার সাথে এটা ম্যাচ করে। এবং একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাজনীতি জনগণ এবং রাষ্ট্রের কল্যাণ হবে মনে করে বলেই সে সেটা করে। সুতরাং নজরুল বর্ষ আমরা চেষ্টা করব নতুন প্রজন্মের মাধ্যমে নজরুলের সাম্য, তার দ্রোহ সবকিছু ছড়িয়ে দেওয়ার জন্য। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বই পড়ার সুযোগ করে দিতে বর্তমানে 76টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে 64 জেলার 368টি উপজেলা ও থানার 3200টি স্পটে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা জানেন বিশ্ব সাহিত্য কেন্দ্র এই কাজটা করছে এবং এটা সরকারি সাহায্যে আসলে হয়, এটা কন্টিনিউ করছে এবং এটার পরিসর আমরা বাড়ানোর জন্য আলোচনা করছি। আরেকটা জিনিস একটু আপনাদের জানিয়ে রাখি, এটা সাথে যেটা আমি ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামটা আমি কোঅর্ডিনেট করছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আমরা স্কুল পর্যায়ে শিশুদের স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছি। প্রাথমিক এবং মাধ্যমিক 2 পর্যায়েই এটা শেষ পর্যায়ে আছে প্রস্তুতি। আমরা এই বছর বাকি যে কয়েক মাস আছে আমরা একটা পাইলট প্রোগ্রাম করব কিছু সিলেক্টেড স্কুলে, প্রতি উপজেলার কিছু সিলেক্টেড স্কুল, প্রাইমারি স্কুলে এবং কিছু সিলেক্টেড সেকেন্ডারি স্কুলে এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই পাইলটের উদ্দেশ্যটা হচ্ছে আমরা চেষ্টা করব যে শিশুরা বই পড়ছে কিনা এবং সেটার ইম্প্যাক্ট কি, মানে বই পড়ে তারা কি কতটুকু মাথায় রাখছে, এগুলো পরীক্ষাও আগেও নেওয়া হতো, এখন নেওয়া হবে। আমরা এটা বুঝতে চাই, সেটার উপরে ভিত্তি করে এটা আমরা দেশব্যাপী সব স্কুলে ধাপে ধাপে করতে চাই। উদ্দেশ্যটা খুব সহজ। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেছেন যে আমরা শিশুদেরকে যত বেশি সৃজনশীল এবং মননশীল কর্মকাণ্ডে এনগেজ করে রাখতে পারবো সেটাই রাষ্ট্রের জন্য ভালো। মানে রাষ্ট্রের দূরবর্তী বিনিয়োগ, যদি এটাকে আমি বিনিয়োগই বলতে চাই, আজকে শিশু ভবিষ্যতের এই রাষ্ট্রের সব দায়িত্ব নেবে, তো সে বই পড়বে, সে খেলবে, সে সংস্কৃতি চর্চা করবে। এটাও একটু জানিয়ে রাখি, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের সব স্কুলে বিভিন্ন কালচারাল ইস্যুস, মানে বিষয়ে গান, আবৃত্তি, অভিনয়, এগুলোর কম্পিটিশন শুরু হতে যাচ্ছে অচিরেই। যেগুলো ওই যে ফুটবল কম্পিটিশন যেভাবে হলো সেরকম ভাবে এটা হবে এবং ঢাকায় এসে জাতীয় পর্যায়ে সেটা শেষ হবে এবং আমরা এক্সপেক্ট করি মাননীয় প্রধানমন্ত্রী সেটাই উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর অর্জনে এ পর্যন্ত 3400 কোটি টাকার অধিক টোল আদায় ও হালনাগাদ কিস্তি পরিশোধ করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ আমরা গতদিন বলেছি একটা ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করছে, যার মাধ্যমে টোল আদায় শৃঙ্খলা এবং এটা ইতিবাচক
করা যাবে, মানুষের হয়রানি কমে যাবে, একই সাথে সবকিছু মেনটেন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 16 জুলাই 2026 তারিখে জুলাই শহীদ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্মসূচি গ্রহণ করেছে। 16 জুলাই 26 সালে সকাল 6টায় রায়ের বাজারে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে সড়ক দিকে আবু সাইয়েদ মনুমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভা। আপনারা জানেন 16 তারিখ আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার একটা খুবই সিগনিফিক্যান্ট দিন। আবু সাইদের ভিডিও আমরা দেখেছি। একই দিনে চিটাগাংয়ে ছাত্রদল কর্মী ওয়াসিম নিহত হয়েছেন। মোট 6 জন মানুষ এই প্রথম নিহত হতে শুরু হয় এবং এরপর একই দিনে 6 জন মানুষ, তারপর সংখ্যাটা ক্রমাগত বাড়তে থাকে এবং এই মৃত্যুগুলো শেষ পর্যন্ত আমাদের এই গণ অভ্যুত্থানকে, জনগণকে রাস্তায় নামিয়ে আনতে উদ্বুদ্ধ করেছে। ব্রুটালিটি দেখা, আমরা কোনো মৃত্যু কখনো হোক চাই না, কিন্তু এই মৃত্যুগুলোর, এই মানুষগুলোর কাছে আমাদের ঋণ রয়ে গেছে। এটা শুধু না, সংখ্যাটা আরো অনেক বড়, সবার প্রতি আছে। কিন্তু 16 জুলাই একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, সেটা উপলক্ষে এই কাজটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করবে। এবং একই সাথে জানিয়ে রাখি, এর সাথে জড়িত সংস্কৃতি মন্ত্রণালয় অচিরেই আপনাদেরকে এটা জানাবে ব্রিফিং এর মাধ্যমে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তাদের বিস্তারিত কর্মসূচি আছে এবং একই সাথে তথ্য মন্ত্রণালয়ও কাজ করছে। সবগুলো আপনারা সময় মতো জেনে যাবেন। সুতরাং জাতির মননে জুলাইকে আমরা জাগিয়ে রাখতে চাই। অনেকে আওয়ামী লীগের আলোচনা করেন, নিষিদ্ধ করে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচনা, সেটা আইনগতভাবে কি হবে সেটা দেখা যাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা দেখেছেন যে তিনি খুব স্পষ্টভাবে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন যে এটার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। আইসিটি চিফ প্রসিকিউটরও জানিয়েছেন তদন্ত চলছে। তো বিচারের জায়গায় চলুক, আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা মনে করি এটা, যারা এই সময়ের মধ্যে আমরা বেড়ে উঠেছি, যারা আমরা অ্যাক্টিভিজমের মধ্যে ছিলাম, যে এই দিবস এবং তাদের কর্মকাণ্ড, কীর্তিকলাপ সামনে আনার মাধ্যমে মানে তারা মানুষের মনে নিষিদ্ধ হয়ে থাকবে, সেটা আমরা বিশ্বাস করি। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে 7 এপ্রিল 2026 তারিখে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। মানে আমরা এই গাইডলাইনগুলোকে একটু যেন গুরুত্ব দিই। এটার মানেটা হচ্ছে এই যে এই সরকার খুব আন্তরিকভাবে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে চায়। পৃথিবীতে এখন এনার্জি একটা মেজর ক্রাইসিস হচ্ছে এবং আপনারা অনেকে নিশ্চয়ই জানেন পৃথিবীতে এনার্জি ক্রাইসিস আমরা না, উন্নত দেশে যে পর্যায়ে ছিল সেটা উন্নত দেশেও চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আনবিলিভেবল অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি বা পাওয়ার কনজিউম করে। সো ওই দেশে পর্যন্ত এখন আলাপ শুরু হয়েছে যে তারা যেই ধরনের ব্যবস্থার মধ্যে বছরে বছরে তৈরি হয়েছে তাদেরও নতুনভাবে ভাবতে হবে। আপনারা খেয়াল করবেন অনেক দেশে নিউক্লিয়ার ফুয়েলের কথা থেকে জায়গা থেকে সরে আসছিলেন অনেকে, এখন আবার নতুন করে তারা ভাবছে। সো জ্বালানি নিরাপত্তা সামনের পৃথিবীতে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে এবং আমরা রাইটলি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে যাচ্ছি। 2026 সালের অন্যান্য মাসের তুলনায় জুন 2026 মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল দাবির অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থার সাথে যোগাযোগের জন্য বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট, ফেসবুক পেজ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহকবৃন্দকে অবহিত করা হচ্ছে। এই অভিযোগটা আমি ব্যক্তিগতভাবে শুনি, আমরা বাইরে বা সোশ্যাল মিডিয়াতেও জানি। আমরা এনকারেজ করছি অভিযোগগুলো যেন সরকারের কাছে জানানো হয়। সরকার জানানোর কথা যেহেতু বলছে, তার মানে সরকার স্বীকার করছে কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের সমস্যা আছে। সুতরাং আমরা আশা করি এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, মন্ত্রণালয় তাই আমাদেরকে জানিয়েছেন। বাংলাদেশ রেলওয়ে আইন 2025-এর খসড়া হয়েছে, একটু জনগণ খেয়াল করবেন সবাই। এবং তাদের যে রেল মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট www.mor.gov.bd, এখানে প্রকাশ করা হয়েছে যে কেউ চাইলে এটার মতামত দিতে পারেন। এটা একটা কমন প্রসেস, কিন্তু আমরা অনেকে হয়তো গুরুত্ব দিই না। আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। তো সেই কমিশনের পক্ষ থেকে আমরা যখন জনগণের অপিনিয়ন চেয়েছি বিভিন্ন জায়গায়, ওয়েবসাইটে, মেইলে, ফেসবুকের মেসেজে, আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে আমাদের জনগণ, আমরা অনেককে নির্বাচন বিশেষজ্ঞ মনে করি বা এটা সেটা অনেকের সম্পর্কে ধারণা আছে, তারা জানেন আমাদের মানুষজন যে কত বড় নির্বাচন বিশেষজ্ঞ আমরা আসলে আমি সেই সময় বুঝতে পেরেছি। আমরা 2-3 জন অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম কম্পাইল করার জন্য এবং অত্যন্ত সুন্দর হাজার হাজার কমেন্ট ছিল, এর মধ্যে শত শত কমেন্ট ছিল যেগুলো থেকে আমরা গ্রহণ করতে পেরেছি। তো এটা আমাদের একটা শক্তির জায়গা। তো আমি জনগণকে আশা করবো, আমরা এক্সপেক্ট করবো এই আইন শুধু না, যখনই কোনো আইন
দেয়া হয়। আমরা আপনাকে এই যে এই আইনটার কথা জানালাম, রেল নিয়ে আমাদের অনেকেরই ভাবনা আছে এবং আমি বিশ্বাস করি অনেকেরই বিশেষজ্ঞদের চাইতে কম না এরকম ধারণা আছে। আপনারা পার্টিসিপেট করবেন, সেটা সবচেয়ে ভালো হবে।